নমস্কার, অ্যাস্ট্রোনমি বাংলাতে আপনাদের স্বাগত। আমি শুভম বিশ্বাস। তো আজকের পর্ব শুরু করা যাক। আগের দিন আমরা সাধারণ গ্যালিলিয়ান টেলিস্কোপ নিয়ে আলোচনা করলাম এবং কোথায় কিরকম কি দেখা যায় সেই জিনিসগুলো নিয়ে জাস্ট বেসিক শুরু করলাম। তো এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে যে আমি টেলিস্কোপ একটা নিলাম, এবার যত বড় অ্যাপারচার হয় তত ভালো। বাজারে গেলাম, বললাম টেলিস্কোপ নিতে, তো আলাদা আলাদা রেঞ্জে আলাদা আলাদা টেলিস্কোপ দেখালো কোন টেলিস্কোপ আমরা নিব। এবং আমি এখানে যে জিনিসটা কনসিডার করছি যে আপনার বাজেট মোটামুটি 2-3 হাজার থেকে আরম্ভ করে আপ টু 20,000-এর নিচে, এইরকম রেঞ্জে যদি বাজেট হয় তাহলে হচ্ছে সেক্ষেত্রে রিফ্র্যাক্টর টেলিস্কোপ ভালো। এবং এরকম বাজেট নিয়ে সাপোজ গেলেন, এবার যাই হচ্ছে টেলিস্কোপ কিনলেন। এবার টেলিস্কোপওয়ালা বললো যে অনেক রকম টেলিস্কোপ আসে বাজারে, তো কি কি জিনিস অ্যাভয়েড করা উচিত। প্রথম যেটা আমার কাছে বিভিন্ন জন প্রশ্ন করে সেটা হচ্ছে যে খুব বোকা বোকা প্রশ্ন, আচ্ছা 10 কিলোমিটার দূরের জিনিস কি দেখা যাবে? ওই যে নদীর ওপারে 50 কিলোমিটার দূরের ওইখানে একটা ট্যাঙ্ক আছে, ওই জিনিস কি দেখা যাবে? বা এটা এত দূরের জিনিস কি দেখা যাবে? প্রথমত টেলিস্কোপ দিয়ে আপনার চোখ যদি ভালো থাকে বা ভালো নাও থাকে, চোখে যদি চশমা থাকে, তাতেও আপনি থিওরিটিক্যালি অসীম দূরের জিনিস দেখতে পারেন। এবার কথা হচ্ছে যে কিরকম ভাবে দেখবেন। সাপোজ আমার কোন একটা বস্তু 100 মিটার দূরে আসে, আপনি 10x জুম ব্যবহার করলেন, তাহলে ওই 100 মিটারের বস্তুটাকে মনে হবে 10 মিটার দূরে আসে। তো ঠিক সেরকম ভাবে যদি কোনো একটা বস্তু 1 কিলোমিটার দূরে থাকে এবং সেখানে যদি 100x জুম ব্যবহার করে, তাহলে মনে হবে সেটা 10 মিটার দূরে আসে। এবং যত দূরে বস্তু আসে এবং যত গুণ আপনি জুম হচ্ছে, সেটার উপরে আমরা কত দূরে বস্তু আসে সেটা আমরা দেখতে পাবো, অ্যাপারেন্ট যেটা মনে হবে। সেকেন্ড যেটা, যে কিছু কিছু টেলিস্কোপের গায়ে লেখা থাকে 90x ম্যাগনিফিকেশন হাই জুম, 150x ম্যাগনিফিকেশন হাই জুম। তো সেটা সাধারণত কিনবেন না, সেগুলো হবি কিলার। সেগুলো ভুলেও ধরবে না, ভুলেও না, মানে 50 mm এর কিছু টেলিস্কোপ পাওয়া যায় যেগুলো হচ্ছে সাজাতে 1/2 ঘন্টা টাইম লাগে, এবং যেহেতু দাম কম সেই কারণে বাচ্চারাদেরকে দিয়ে দেয় বা আমার। এবং তার ফলে যেটা হয় যে আলটিমেটলি 2-4 দিন এরকম নড়াচড়া করার পরে যখন দেখে যে আচ্ছা কিছুই দেখতে পাচ্ছি না, কিছুই, কারণ তারা ফোকাস কিভাবে করতে হয় তারা জানে না, কিভাবে সাজাতে হয় সেটা জানে না, বা একটা ইউটিউব দেখে সেটা যে শিখবে সেরকমও অত ধৈর্য নেই, তো যথারীতি একটা নাড়াচাড়া করে আলটিমেটলি সেটা ভেঙে ফেলে, সেটা খুব একটা ভালো না। তো স্বাভাবিকভাবে যে ওই রকম হাই ম্যাগনিফিকেশন, হাই এই জিনিস, হাই তমুক সেরকম সেই রকম টেলিস্কোপ এর দিকে না যাওয়াই ভালো। বাজেট যদি খুব কম থাকে তাহলে মেন যেটা জিনিস দরকার সেটা হচ্ছে অ্যাপারচার, যে ম্যাক্সিমাম অ্যাপারচার কত আসে সেটার উপরে বেস করে কেনা। যে মোটামুটি আমাদের এখানে আমি 90 mm অ্যাপারচারের টেলিস্কোপ মোটামুটি পাওয়া যায়, যে 90 mm অ্যাপারচারের টেলিস্কোপ খুব ভালো মতো পাওয়া যায়। তার উপরে যদি যাওয়া যায় 100 mm এর উপরে, তাহলে টেলিস্কোপের দাম ভীষণ বেড়ে যায়। আমি বাজারে খোঁজ করেছিলাম 100 mm অ্যাপারচারের যদি কোনো লেন্স পাওয়া যায়, অ্যাক্রোমাটিক লেন্স, আমি পাইনি ইন্ডিয়ান। আমি অনেস্টলি বলছি, আমি ভীষণ খোঁজা করছি। কেউ যদি পান আমাকে প্লিজ বলবেন, আমি 100 mm এর উপরে অ্যাপারচারের লেন্স আমি কেনার জন্য খুব আগ্রহী। পাইনি। তো 90 mm এর লেন্স মোটামুটি পাওয়া যায়, 90 mm পর্যন্তই পাওয়া যায়, এই লেন্সটা নিয়ে ইউজ করতে পারেন। এটা হচ্ছে মন্দের ভালো ইন দ্য সেন্স যে এই লেন্সটা দিয়ে মোটামুটি হ্যাঁ চাঁদটা তো দেখলাম, গ্রহটাও দেখলাম, একটু আশপাশের জিনিসপত্র দেখলাম, ব্যাস। এর থেকে বেশি যদি কিছু চান, যে সাপোজ ডিপ স্কাই অবজেক্ট যেটা বলে, যে মহাজাগতিক বস্তু, নীহারিকা বা কোনো স্টার ক্লাস্টার, এগুলো যদি দেখতে চান, তো 90 mm অ্যাপারচারে দেখা অসম্ভব বলবো না, বাট খুবই কষ্টকর। যে আপনাকে একটা এমন জায়গায় যেতে হবে যেই জায়গায় অন্ধকার, ভীষণ অন্ধকার, আকাশে কোনো লাইট পলিউশন নেই, সেই রকম জায়গায় যেতে হবে এবং গিয়ে খুব অপেক্ষা করতে হবে, করলে তাহলে আপনি দেখতে পাবেন। বা সেখানে অনেকগুলো ছবি তোলেন মোবাইল ক্যামেরা দিয়ে, 100টা 200টা 300টা, তারপরে
আপনি সেই ছবিগুলোকে ক্লাস্টার করে দেখতে পাবেন, যেটা একটা কষ্টকর প্রসেস, কিন্তু হ্যাঁ দেখা যাবে। যেটা সেটা হচ্ছে যে খুব জটিল সেট যুক্ত টেলিস্কোপ, যে ইকুইটোরিয়াল মাউন্ট, তারপরে আলাদা আলাদা ভীষণ সেট, খুব কমপ্লেক্স সেট আপের টেলিস্কোপ প্রথমে না নেওয়াই ভালো। কারণ খুব কমপ্লেক্স সেট আপ হলে কি হবে, যে সেই জিনিসটা সেট করতে যত টাইম লাগবে, ধরুন আপনার কাছে 8 ঘন্টা টাইম আসে, বা কাজ করে এসছেন বাড়িতে, খাওয়া দাওয়ার পরে 8 ঘন্টা টাইম আসে, একটু যে চাঁদ দেখি। এবার আমার যদি একটা টেলিস্কোপ সেট করতেই যদি 1 ঘন্টা টাইম লাগে, সেটা যদি খুলতেই বন্ধ করতেই যদি আধ ঘন্টা 1 ঘন্টা টাইম লাগে, তাহলে সেটা অবভিয়াসলি আপনার দেখার ইচ্ছা নষ্ট করে দেবে। তো শুরুর দিকে এমন টেলিস্কোপ চুজ করবেন, বা এমন স্পটিং স্কোপ বা মনোকুলার এমন জিনিস চুজ করবেন যেখানে কমপ্লেক্সিটি যত কম হয়, আর যেটা যত কম জায়গা জুড়ে থাকে। এরপরে আসে ফোকাল লেন্থ। ফোকাল লেন্থটা হচ্ছে এফ যত বেশি হবে তত ভালো। এবার খুব বেশি এফ নিলেও অসুবিধা, খুব বেশি ফোকাল লেন্থ নিলে, সাপোজ আপনার কাছে একটা টেলিস্কোপ আছে যেটার ফোকাল লেন্থ 600 mm, ঠিক আছে, অন্য একজন নিল যার ফোকাল লেন্থ 1200 mm, তাহলে 600 mm এর টেলিস্কোপটা এইটুকু, 1200 mm এর টেলিস্কোপটা এত বড়। এবার 1200 mm এর টেলিস্কোপটা আপনি নিয়ে কোথাও বাইরে যেতেও পারবেন না, কিন্তু 600 mm এর টেলিস্কোপটা একটু ছোট লাগবে, কিন্তু আপনি বাইরে যেতে পারবেন। তাহলে এবার যে প্রশ্ন করবে, 600 mm আর 1200 mm এর কি সেম জিনিস দেখা যাবে? উত্তর হ্যাঁ এবং না, দুটোই। কিরকম ভাবে, যে আমাদের কিছু বার্লো লেন্স বলে জিনিস হয়, যে একটা লেন্স তো আমরা আইপিসের তো লেন্স জানি, আইপিসের লেন্সটাকে অন্য আর একটা লেন্সের মধ্যে রাখা যায়, যেটাকে বার্লো লেন্স বলে, যেটা টেকনিক্যালি ফোকাল লেন্থকে ম্যাগনিফাই করে। তো আমরা যদি 600 mm ফোকাল দৈর্ঘ্যের কোন একটা টেলিস্কোপে 2x বাড়লেও যদি আমরা লাগাই, তাহলে তার ফোকাল লেন্থ 1200 mm এর কাছাকাছি চলে আসবে। সাধারণত বাড়লো এক্স, 2x, 3x, 5x এই অর্ডারে হয়। তাহলে 600 mm এর মধ্যে যদি 2x বাড়লো লাগায়, তাহলে সেটা 1200 mm এর কাছাকাছি কাজ করবে। 600 mm যদি 3x বাড়লো লাগায়, তাহলে সেটা 1800 mm এর কাছাকাছি কাজ করবে। 600 mm যদি 5x বাড়লো লাগায়, তাহলে 5-6 3000 mm এর মতো কাজ করবে সেটা। এবার খুব বড় ম্যাগনিফিকেশনেও আপনারা ভালো দেখতে পারবেন না, আগের ভিডিওতে যেটা বলেছি, যে খুব বেশি ম্যাগনিফিকেশন নিয়েও ভালো দেখতে পারবেন না। সাধারণত সুইট স্পট যেটা আমরা সাধারণত বলে থাকি, যে সেটা 20x থেকে মোটামুটি 30x, বা সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 50x, এই রেঞ্জটা হচ্ছে খুব সুইট স্পট, যে এই রেঞ্জে সমস্ত জিনিস কিছু ভালো দেখা যায়। এবার যদি ডিপ স্কাই দেখতে চান, তাহলে এইরকম রেঞ্জে খুব ভালো দেখা যায়। হ্যাঁ, যদি গ্রহের মধ্যে আরো ডিটেলসে দেখতে চান, যে সাপোজ শুক্র গ্রহের কলাটা দেখতে চাচ্ছেন যে কিরকম আছে, বা বৃহস্পতি দেখতে পাবেন এই ম্যাগনিফিকেশনে, কিন্তু বৃহস্পতির ওই বলয়ের হলুদ যে দুটা প্যাচ দেখা যায়, সেটা যদি দেখতে চান, তাহলে এটা খুব ম্যাক্স টু ম্যাক্স 100x পর্যন্ত জুম হয়েই যথেষ্ট। এবার 100x পর্যন্ত যদি জুম করতে চাই, তাহলে আমার অ্যাপারচার 90 mm অ্যাপারচারে 100x পর্যন্ত জুমই ম্যাক্সিমাম দেখে ভালো লাগবে। তার থেকে যদি আমি বেশি জুম করতে চাই 200x, তাহলে 90 mm করা যাবে না, না করা যাবে, যে আপনি লেন্স বসালেন, বাড়লো লেন্স বসালেন, আইপিস ছোট আইপিস বসালেন, ম্যাগনিফিকেশন বাড়ানো যাবে, কিন্তু সেই ম্যাগনিফিকেশন বাড়ায় আলটিমেটলি আপনি কিছু ভালো দেখতে পাবেন না, যে খুব ছোট মনে হবে, যে মনে হবে যেন খুব ছোট একটা ফুটোর মধ্যে দিয়ে আপনি কোন একটা ঘরে উঁকি মারছেন, এরকম। এবার আসি কোথায় কিরকম ভাবে কোন বস্তু দেখা যাবে সেটার বেসিক আইডিয়াটা, যে আমরা কোথায় কোন বস্তু দেখতে পাবো তার আইডিয়াটা এবং কিরকম ভাবে হয়। তো সেটার জন্য আমরা একটু জ্যোতিষ বিজ্ঞান পড়া দরকার। তো এবার জ্যোতিষ বিজ্ঞান আমাদের অবভিয়াসলি জ্যোতিষ শাস্ত্রের, মানে ওই অমুক রাহু আসলো, অমুক জায়গায় কেতু আসলো, এইরকম জিনিস না, কিন্তু আমরা সূর্য, চাঁদ, অন্যান্য গ্রহের কিরকম অবস্থান সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো ভারতের যে জ্যোতিষ বিজ্ঞান, তো সেখানে আমরা আজকের যে মডার্ন জ্যোতিষীদের যারা দেখি, সেখানে জ্যোতিষের দুটো পার্ট আছে, একটা হচ্ছে গণিত আর একটা হচ্ছে ফলিত। গণিত হচ্ছে ক্যালকুলেশন করা, যে কোথায় কবে সূর্য থাকবে, কোথায় কবে চাঁদ থাকবে, কোথায় কবে কোন নিহারিকা থাকবে, ইত্যাদি ইত্যাদি। আর ফলিত হচ্ছে যে প্রেডিকশন করা, যে আচ্ছা অমুক জায়গায় অমুক সূর্য আসে, তো ইরান আর ইউএস এর মধ্যে ঝগড়া হবে,
চায়না আর তাইওয়ানের মধ্যে যুদ্ধ হবে, এগুলো জিনিস। তো ওগুলোর মধ্যে আমরা যাচ্ছি না, ওগুলো মধ্যে আমরা আসছি না। আমরা জাস্ট জ্যোতিষের বেসিক জায়গাগুলো দেখবো যে কিভাবে আমরা আইডিয়া করতে পারি। তো জ্যোতিষের মেনলি আমাদের যে জায়গাটা সেটা হচ্ছে চাঁদ আর সূর্যকে নিয়ে, কারণ এই দুটো জিনিসকে নিয়ে আমরা আলোচনা করি। তো আমরা যদি এই পৃথিবীকে ধরি, যে এখানে মাঝখানে পৃথিবী আছে, এখানে সূর্য আছে, এবং পৃথিবী আর সূর্যের ঠিক এরকম আলাদা করে এরকম জায়গা দিয়ে একটা চাঁদ ঘুরছে, চাঁদ আছে, চাঁদ এরকম জায়গা দিয়ে ঘুরছে। তো এখান থেকে আমরা বিভিন্ন তিথি আমরা বলি। এটা পৃথিবী, আর্থ, এটা হচ্ছে সান। মুন যদি এখানে থাকে এরকম পজিশনে, তাহলে সেটা হচ্ছে অমাবস্যা। যে সান আর আর্থের মাঝখানে মুন আছে। এবার আর্থের যদি আমি বলি এরকম ভাবে কাটি, তাহলে এটা হচ্ছে অন্ধকার দিক, এটা হচ্ছে আলোর দিক। এদিকে যখন থাকবে তখন সেটা অমাবস্যা, এদিকে যখন থাকবে সেটা হচ্ছে পূর্ণিমা। যে সূর্যের আলো সম্পূর্ণ চাঁদে যাচ্ছে, চাঁদের থেকে আমরা পৃথিবীর থেকে চাঁদকে আমরা পুরোপুরি দেখতে যাচ্ছি। এবার সেখানে হচ্ছে পূর্ণিমার পরের দিন প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী। তো ওরকম করে 14টা ভাগ আছে। যে এর পরের দিন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 এবং তারপরে অমাবস্যা। ঠিক সেরকম ভাবে অমাবস্যা থেকে তার পরবর্তী এরকম ভাগ আছে। এবার এই ভাগগুলোকে আমরা কিরকম ভাবে দেখতে পারি। তো সাপোজ আজকে চাঁদ সন্ধ্যা 7:22 যদি ওঠে, যে সাপোজ কোনো একদিন আমি ধরে নিই যে চাঁদ সন্ধ্যা 7:22 পূর্ব দিগন্তে উঠছে। ঠিক তার পরের দিন চাঁদ প্রায় 52 মিনিট, 52 বা 54 মিনিট দেরি করে উঠবে। আমি হিসাবের সুবিধার জন্য 1 ঘন্টা ধরে নিলাম। তার মানে 7:22 হলে পরের দিন ওই 8টা, 8:15 দিকে চাঁদ উঠবে। তারপরের দিন আরো দেরি করে উঠবে, তারপরের দিন আরো দেরি করে উঠবে, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, এরকম করে। তো হতে 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 এমন একদিন আসবে যেদিন হচ্ছে চাঁদ ভোর 6টার সময় উঠবে, তখন সেই দিনটাকে আমরা বলবো অমাবস্যা। ঠিক আছে। এবার অমাবস্যার পরের দিন কি হবে, তাহলে চাঁদ ঠিক যখন সূর্য ডুবে যাচ্ছে তার পাশাপাশি দেখবো যে আচ্ছা সূর্যের পাশেই চাঁদ আছে, সূর্যের সাথেই চাঁদ ডুবছে, এরকম জায়গায় যখন থাকবে। তার পরের দিন যদি বলি এরকম জায়গায় থাকবে, যে তার 1 ঘন্টা 2 ঘন্টা পরে হবে। তারপরের দিন যদি বলি আরেকটু পরে ডুববে, তারপরের দিন আরেকটু পরে ডুববে, তারপরের দিন সূর্যের সাথে আরেকটু পরে ডুববে, করতে 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 ঠিক পূর্ণিমা যখন আসবে তখন সূর্য যখন পশ্চিম আকাশে ডুবছে, চাঁদ তখন পূর্ব আকাশে উঠছে। ঠিক আছে। এবার এইখান থেকে এই পূর্ণিমা থেকে অমাবস্যা, এটা হচ্ছে কৃষ্ণপক্ষ। অমাবস্যা থেকে পূর্ণিমা, এটা হচ্ছে শুক্লপক্ষ। তো চাঁদ ভালো দেখা যায় শুক্লপক্ষে, কারণ সূর্য ঠিক সন্ধ্যা 6টার সময় ডুবে গেল, টেলিস্কোপ নিয়ে বসে গেলেন, চাঁদ সূর্য ঠিক পরপরই, সূর্য ঠিক ডুবে গেল, তার ও আচ্ছা এখানে চাঁদ, সূর্য ডুবে গেল, ওখানে চাঁদ, এখানে চাঁদ, এখানে চাঁদ। শুক্লপক্ষ চাঁদ দেখার জন্য খুব ভালো। কৃষ্ণপক্ষ গিয়ে চাঁদ দেখা যাবে না? যাবে। তার জন্য রাত্রি জাগতে হবে। যে সাপোজ কৃষ্ণপক্ষের প্রথম দিন প্রতিপদা, প্রতিপদায় কি সন্ধ্যা 6:52 বা 7টার দিকে আপনি চাঁদ দেখতে পাচ্ছেন। তারপরের দিন 8টার দিকে, তারপরের দিন 9টার দিকে, তারপরের দিন 10টার দিকে, হয়তো 10টার দিকে চাঁদ পূর্ব আকাশে সবে উঠলো। এবার একবারে সবে যখন উঠলো, সবে তো দেখতে পাবে না, চাঁদ আরেকটু যখন উঠলো, তো 10টা, 10:30, 11টা। তো প্রতিপক্ষের মোটামুটি প্রথম 3-4 দিন পর্যন্ত চাঁদ দেখা যায় সন্ধ্যার টাইমে, একটু অপেক্ষা করলে রাত হয়ে যায়। তারপরে রাত্রি ওই 10টা, 11টা, 12টার দিকে যখন চাঁদ ওঠে, তখন ওই মাঝরাতেই চাঁদ থাকে, তখন খুব একটা ভালো চাঁদ দেখা যায় না।
এবার চাঁদ এই যে থাকে সেটার উপর আলাদা আলাদা তিথি আসে, নক্ষত্র আসে। মোটামুটি এইটুকু জানলেই হবে যে অমাবস্যার পর থেকে চাঁদ ভালো দেখা যায়, এবং চাঁদ এখানে যখন থাকে তখন একটা এক ফালির মতো দেখা যায়, খুব সুন্দর লাগে। এখানে যখন থাকে তখন আরেকটু দুটা ফালি, এখানে যখন থাকে তখন তিনটা ফালি। ঠিক এরকম সপ্তমী অষ্টমী তিথির মাঝামাঝিতে চাঁদ ঠিক অর্ধেক দেখা যায়, যে গোল চাঁদ ঠিক অর্ধেক থাকে। এবং যত এইদিকে থাকে তত চাঁদের হচ্ছে ইয়েটা বাড়তে থাকে, যে চাঁদের আলোকিত অংশটা বাড়তে থাকে, অন্ধকার অংশটা কমতে থাকে। এই হচ্ছে বেসিক উপায়। তো এটা মোটামুটি হয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে গ্রহ কিভাবে জানবো? নক্ষত্র পরে আসবো যে কোন নীহারিকা কোন নিয়ে, বাট এরপরে চাঁদ হয়ে গেল, এবার অন্যান্য গ্রহগুলোকে আমরা কিভাবে দেখবো? গ্রহগুলোকে কিভাবে দেখবো তার যদি জানতে হয় সেটা, তাহলে সেটা জানার জন্য একটা ভালো উপায় হচ্ছে স্টেলিরিয়াম বলে কিছু অ্যাপ আছে, বা স্কাই ম্যাপ বলে কিছু অ্যাপ আছে। খুললে আপনাদের বাই জিও লোকেশন দিলে তাহলে ও হচ্ছে দেখাই দিবে যে আচ্ছা অমুক জায়গায় আজকে অমুক গ্রহ আসে, অমুক জায়গায় তমুক গ্রহ আসে। সেটা ভালো। এবার সেটা ক্যালকুলেশনটা যদি জানতে চাই তাহলে ক্যালকুলেশনটা কিরকম সেটা হচ্ছে আমরা দেখবো। তো সেটার জন্য আমাকে যেটা ভাগ করতে হবে সেটা হচ্ছে যে আমাদের সাধারণত এক বছরে 12 মাস থাকে। তো 12 মাসের প্রত্যেকটা এক একটা মাসকে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, তো এক একটা মাসকে আমরা যদি এক একটা রাশি হিসাবে ধরি আকাশের মধ্যে, যে আকাশে অমুক জায়গায় একটা রাশি আছে, অমুক জায়গায় একটা রাশি আছে, রাশি ফিক্সড, এবং রাশির অ্যারাউন্ডে অন্যান্য গ্রহগুলো ঘোরে। তো কিরকম ভাবে আমি যদি এখানে দেখাই, যে সাপোজ আমি যদি 12টা ভাগে ভাগ করি, আমি মোটামুটি 12টা ভাগে ভাগ করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এবার 12টা রাশির নাম বিভিন্ন জায়গায় বাংলা হিন্দি ইংলিশ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পাবে, বাট সেটা এক কি দেখতে পারে। তো বৈশাখ মাসে সূর্য এখানে থাকে, ঠিক আছে। তাহলে 7 নম্বর রাশিতে যে গ্রহটা থাকবে সেই গ্রহটা খুব ভালোভাবে দেখা যাবে সেই মুহূর্তে, ঠিক আছে। এবং এর এইদিকে যে গ্রহগুলো আছে সেই গ্রহগুলোকেও দেখা যাবে, এইদিকে যে গ্রহগুলো আছে সেই গ্রহগুলোকেও দেখা যাবে, ঠিক আছে। কতদূর পর্যন্ত দেখা যাবে? এই পর্যন্ত। যে সূর্য এখানে, এটা যদি সূর্য অস্ত্র চলে যায় তাহলে এইখানে যে গ্রহগুলো আছে সেই গ্রহগুলোকে সূর্য অস্তের ঠিক পরে দেখা যাবে। এইদিকে যেটা আসে সেটা সূর্য অস্তের মোটামুটি 2-3 ঘন্টা 4 ঘন্টা পরেও দেখা যাবে। এইদিকে যে গ্রহটা আসে সেটা 6 ঘন্টা পরেও দেখা যাবে। এরকম রাশিতে যে গ্রহটা আসে সেটা সারা রাত প্রায় দেখা যাবে। আর মোটামুটি এখানে যে গ্রহ আছে সেটা প্রায় মানে সারা রাতই দেখা যাবে। তার মানে সূর্য যদি এখানে থাকে, চাঁদ যদি এখানে থাকে, তাহলে সেটা যেমন চাঁদের ক্ষেত্রে পূর্ণিমা, তো সূর্য এখানে আসে, অন্যান্য যে গ্রহ এখানে থাকবে বা এর আশপাশে থাকবে সেই গ্রহর আমরা পূর্ণিমা ধরে রাখতে পারি। যে সূর্য এখানে আসে, অন্যান্য গ্রহ এরকম জায়গায় আসে, তাহলে ওই রাশির ক্ষেত্রে পূর্ণিমা। ওই রাশির গ্রহটা খুব ভালো দেখা যাচ্ছে, মানে সূর্য পশ্চিম আকাশে অস্ত হচ্ছে, পূর্ব আকাশে ওই গ্রহটা জাস্ট উঠলো, অসাধারণ দেখা যাবে। যে আচ্ছা সারা রাত জুড়ে, যে রাত্রের বেলা যদি সন্ধ্যার দিকে যদি আকাশে মেঘও করে থাকে হরাইজনে, তাতেও খুব ভালো দেখা যাবে, খুব ভালো দেখা যাবে। যে রাত্রেবেলা উঠলাম মাঝ আকাশে, এবং সব থেকে ভালো দেখা যায় যখন কোন একটা গ্রহ ঠিক মাথার উপরে থাকে। কারণ আমাদের আশপাশে যদি বায়ুমণ্ডলীয় স্তর ধরি, এরকম বায়ুমণ্ডলীয় স্তর, এখানে যে গ্রহটা আছে সেটা দেখার জন্য এতটা বায়ুমণ্ডলীয় স্তর অতিক্রম করতে হয়। আর ঠিক মাথার উপরে যে গ্রহটা আছে সেই গ্রহটা দেখার জন্য খুব কম বায়ুমণ্ডলীয় স্তর অতিক্রম করতে হয়। আবার এই হরাইজনে যদি কোনো গ্রহ থাকে সেটার জন্য একটা যথেষ্ট অনেক বড় একটা বায়ুমণ্ডলীয় স্তর অতিক্রম করতে হয়। তো স্বাভাবিকভাবে যে মাথার উপরে যে গ্রহটা থাকবে সূর্যের ঠিক অপোজিটে, সেই গ্রহটা দেখতে খুব ভালো লাগবে এবং সেই গ্রহটা খুব ভালো দেখা যাবে।
এবার আমি যদি সৌরজগতের মডেলটা বানাই, তাহলে সূর্য এখানে, তার ঠিক পাশে বুধ, তার পাশে হচ্ছে শুক্র, পৃথিবী আমাদের গ্রহ, তার পাশে হচ্ছে মঙ্গল, তার পাশে পরপর পরপর করে গ্রহগুলো আসে। এবার আমরা যদি দেখি যে সাপোজ পৃথিবী থেকে যদি দেখি, তাহলে বুধ এরকম সূর্যের পাশে ঘুরছে, তার মানে সূর্যের হয় এই দিকে, না হলে এই দিকে আমরা দেখতে পাবো। তার মানে সূর্য যে রাশিতে থাকবে, বুধ হয় তার একটা রাশি আগে বা তার একটা রাশি পরে, বা সেই রাশিতে এইটুকু জায়গা জুড়েই থাকবে। ঠিক আছে। শুক্রকে যদি দেখি, শুক্র ঠিক এর থেকে প্রায় মানে দুখানা রাশি আগে বা দুখানা রাশি পরে থাকবে। এখন যেরকম সূর্য ঠিক এরকমই একটা জায়গায় আছে, তো আমরা ঠিক সন্ধ্যা হওয়ার পরে মোটামুটি 1 ঘন্টা 2 ঘন্টা সূর্যকে হরাইজনের মধ্যে এখন দেখতে পাই, এরকম একটা জায়গায় শুক্র আছে। এবং সেটা সবসময় মানে কম বেশি সূর্য শুক্র এর আশপাশে থাকবে। এরপরে থাকে মঙ্গল, যে পৃথিবীর পাশে আমি যদি দেখি মঙ্গল এরকম ভাবে ঘোরে, তাহলে মঙ্গল এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, যে এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। তো মঙ্গল নিরপেক্ষভাবে যে কোনো ঘরেই থাকতে পারে, তবে অলমোস্ট সূর্যের আশপাশে থাকার চেষ্টা করে। সূর্যের আশপাশেই মঙ্গল থাকে, হয় আগে থাকে নাহলে পরে থাকে। এইদিকে যে গ্রহগুলো থাকবে সেগুলো ভোরের আগে ওঠে, ভোরের আগে মোটামুটি ভোরের 4টা 3:30 4টা এরকম টাইমে ওঠে। সেগুলো দেখার জন্য খুব একটা ভালো না, মানে সারা রাত আপনাকে জাগতে হবে। জেগে ভোর 4টার সময় হয়তো উঠলো, 8 ঘন্টা দেখলেন, তারপরে দেখা গেলো সূর্য উঠে গেল। তো এখানে যে গ্রহগুলো থাকে দেখার জন্য ভালো না, ভালো কি এইগুলো। এবার হচ্ছে শনি আর বৃহস্পতি, যেটা দেখা যায় এবং দেখতে খুব ভালো লাগে, সেটা কিরকম ভাবে দেখবে। এটা যদি মুছি, শনি হচ্ছে প্রায় 2.5 বছরে একটা ঘর পরিবর্তন করে। যে শনি এখন এরকম একটা জায়গায় আছে 12 নম্বর রাশিতে, তাহলে মোটামুটি 2.5 বছরে একটা ঘর পরিবর্তন করে। আর বৃহস্পতি 1 বছরে একটা ঘর পরিবর্তন করে। তার মানে আমরা ধরে রাখতে পারি একটা বছরের জন্য শনি আর বৃহস্পতি অলমোস্ট একই জায়গায় আছে, যে সূর্য ঘুরছে কিন্তু 1 বছর ধরে প্রায় অলমোস্ট একই জায়গায় আছে। বৃহস্পতি যেমন এখন এইখানে আসে, কয়েকদিন পরে এখানে চলে যাবে, বা এখানে হয়তো চলেও গেছে, আমি ঠিক লক্ষ্য করিনি, দেখতে হবে। তাহলে সূর্য আসে হচ্ছে এখন এরকম একটা জায়গায়। এবার সূর্য যখন এখান থেকে ধীরে ধীরে এইদিকে যাবে, তখন বৃহস্পতি এখন ঠিক সন্ধ্যার ঠিক পরে দেখা যায়। এবার বৃহস্পতি যে রাশিতে আসে বা সূর্য যে রাশিতে আসে, সরি শনি যে রাশিতে আসে, সেখান থেকে সূর্য কোন দিকে আসে সেটা আমরা যদি জানতে পারি, যে আচ্ছা এই দিকে আসে, তখন আমরা ভালো দেখতে পাবো। বা ঠিক তার অপোজিট ঘরে, যেমন শনি এখন আছে এরকম 12 নম্বর ঘরে, তাহলে যখন সূর্য এরকম একটা জায়গায় যাবে, তখন শনিকে আমরা খুব ভালোভাবে দেখতে পাবো। এটা যদি দেখি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন, তার মানে ভাদ্র আশ্বিন এইরকম একটা টাইমের দিকে আমরা ঠিক সন্ধ্যার পরে পূর্ব আকাশে শনিকে উঠতে দেখবো। এই হচ্ছে ব্যাপার। এবার এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি, বা যদি কোনোখানে অসুবিধা থাকে, কোনোখানে ডাউট থাকে বা কিছু যদি থাকে, আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি আমার সামর্থ্য মতো সেটা উত্তর করার চেষ্টা করব। নমস্কার।